নিপুণকে হসপিটালে মারতে এলে শ্রাবণকে সবার সামনে থাপ্পড় মারে বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যাকে ফাঁসিতে রাজদীপ চ্যাটার্জি পুরো পুরো কলেজের প্রফেসরদের সঙ্গে করে পুলিশ স্টেশনে আসে। আর সেখানে এসে বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, তুমি কি ভেবেছো তুমি এই মেয়েটাকে নিয়ে সংসার করবে? কিছুতেই পারবে না। আমি তোমার বাবা হয়ে বলছি, তুমি কিছুতেই এই মেয়েটাকে নিয়ে সংসার করবে না। কারণ কারণ এটা এটা একটি খেলা ছিল, এটা কোনো সত্যি বিয়ে নয়। তখন তখন দেখা যায় কথাটা শুনে রীতের মা বলতে থাকে, এসব তুমি কি বলছো? এসব বলতে তোমার লজ্জা লাগছে না? তুমি নিজের ছেলেকে নিয়ে খেলা খেলছো? তখন তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, হ্যাঁ খেলছি, অবশ্যই খেলছি, কিন্তু কিন্তু তুমি এসবের মধ্যে কথা বলবে না, একদম কথা বলবে না। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, সবাই সবাই মিলে বিদ্যার বিদ্যার বিরুদ্ধে সাক্ষী দিন। তখন প্রফেসর এস এম বলতে থাকে, আমি কিছুতে সাক্ষী দেব না, কারণ এটা মিথ্যে সাক্ষী। উনি উনি কোনো স্টুডেন্টকে মারেনি, উনি একটি গুন্ডাকে ভুলবশত শুটটা করে ফেলেছে, তাও উনি ইচ্ছে করে করেনি, এটা সেলফ ডিফেন্সে হয়ে গেছে। তখন তখন দেখা যায় এই কথাটা বললে বিদ্যা বিদ্যা খুশি হয়ে যায়। এরপরে এরপরে বড়বাবু বলতে থাকে, উনি যে কথাটা বললো সেটাই সত্যি, আর আপনারা সবাই যে কথাটা বলছেন সেগুলো পুরোটাই মিথ্যে। তখন হৃদ বলতে থাকে, ছি দাদা, তোমাকে দেখে আমার এখন ঘৃণা করছে। তুমি যে নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামবে আমি কখনো ভাবতে পারিনি। তুমি যদি এতটা নিচে নামবে, তবে তবে কেন ছেলের জীবনটা নিয়ে খেলা করছো বলো তো? তখন দেখা যায় রাজদীপ বড়বাবুকে বলতে থাকে, কাজটা কিন্তু ঠিক করলেন না, এভাবে এভাবে কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। তখন তখন বড়বাবু বলতে থাকে, প্রফেসর বিবি, আপনি আপনি বাড়ি চলে যান, আর বাড়িতে গিয়ে ফুলসজ্জা করে ফেলুন। এখানে এখানে আপনাকে থাকতে হবে না। ওনারা যতই চেষ্টা করুক কিছুতেই আপনাকে এখানে আটকে রাখতে পারবে না। এখানে এখানে কিছুতেই ওনারা আটকাতে পারবে না। যতই চেষ্টা করুক কেউ এখানে আপনাকে কোনোভাবে আটকে রাখতে সক্ষম হবে না। এরপরে দেখা যায় হৃদ বলতে থাকে, আমার আমার তোমাকে দেখে করুণা হচ্ছে ড্যাড। আমার আমার মনে হচ্ছে যে তুমি কেন আমার বাবা হলে। তুমি যদি আমার বাবা না হতে, তবে আজকে আমি তোমাকে দেখিয়ে দিতাম, আজকে তোমার বিরুদ্ধে আমি কেস করতাম, বুঝতে পেরেছো? তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রিত, আমি তোমার বাবা, আমাকে সম্মান করে কথা বলো। জনসমক্ষে এভাবে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো না। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনি কেমন বাবা যার বিরুদ্ধে নিজের সন্তানই আঙুল তুলে? যদি আপনি ভালো পিতা হতেন তবে অবশ্যই আপনার বিরুদ্ধে কেউ আঙুল তুলতো না। এরপরে দেখা যায় বিদ্যাকে ছাড়ার জন্য সাইন দিতে বললে, তখন কলেজের কেউ সাইন দিতে না চাইলে তখন প্রফেসর এস এম বলতে থাকে, আমি সাইন দেব, আমি আমি বিবির হয়ে সাইন দেব। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি আপনার কাছে কৃতজ্ঞ প্রফেসর এস এম। ঠিক তখনই যখনই যখনই প্রফেসর এস এম সাইন দেবে, ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি এসে এস এম এর হাত ধরে ফেলে আর বলতে থাকে, আপনি আপনি সাইনটা করবেন না। তখন বিদ্যা এসে বলতে থাকে, আপনাকে আমি এক্ষুনি এক্ষুনি দেখিয়ে দিতাম যে এটা এটা কত বড় ক্রিমিনাল অফেন্স। আপনি একটি মহিলার হাত ধরে তাকে জোর জবরদস্তি করতে পারেন না, উনি ওনার ইচ্ছা মতো এই সাইনটা করছে, তাই আপনি কিছুতেই সবার সামনে এভাবে ওনার হাতটা ধরতে পারেন না। উনি একজন মহিলা, আপনি ভুলে যাচ্ছেন। এটার জন্য আপনাকে আমি এখন কি হেনস্থা করতে পারি আপনি কি জানেন? এরপরে দেখা যায় তখন তখন রাজদীপ বিদ্যার উপরে চেঁচিয়ে উঠলে, তখন রীতের মা এসে বলতে থাকে, আমার বৌমাকে একদম বাজে কথা বলবে না। ও আমার ছেলের বউ, ওর সঙ্গে একদম মিসবিহেভ করার চেষ্টাও করবে না, আমি তোমাকে বলে দিলাম। তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, কিসের কিসের পুত্রবধূ? কোনো পুত্রবধূ নয় ও, কোনো পুত্রবধূ নয় ও। 2 টাকার সিঁদুর আমি মানি না, এটা তো সবাই করতে পারে। 2 টাকার সিঁদুর পরে এসে বললো যে এটা রাজদীপ চ্যাটার্জির পুত্রবধূ, তাই কি কেউ মেনে নেবে? তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, আপনার আপনার খুব অহংকার তাই না? কত টাকার প্রয়োজন আপনার? এত টাকা আছে তারপরেও কি আপনার প্রয়োজন মেটাচ্ছেন না? তারপরে টাকার লোভ আপনি সামলাতে পারছেন না। তখন তখন রাজদীপ চ্যাটার্জি বড়বাবুকে বলতে থাকে, এই মুখ সামলে কথা বলুন, আমি আপনাকে কি করতে পারি আপনার ধারণাও নেই। তখন তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, এখানে আপনার গলাবাজি খাটবে না, কি করবেন করে দেখান। এই বলেই তখন রাজদীপকে কথা শোনালে রাজদীপ বেরিয়ে যায়। এরপরে বিদ্যাকে রীতের মা বিদ্যার বাড়িতে নিয়ে এসে
বিদ্যাকে ফুলশয্যার সাজে সাজিয়ে দেয় আর বলতে থাকে, লক্ষ্মীর মতো লাগছে মা, লক্ষ্মীর মতো লাগছে আমার আমার ছেলের বউকে। এরপরে এরপরে দেখা যায় রূপ পানার দুধ নিয়ে এলে তখন রীতের মা বলতে থাকে, রূপ এসব তুমি কেন করেছো, এগুলো তো মহিলাদের কাজ, এখানে যদি সৃঞ্জয়ী বাচ্চারা সবাই থাকতো অনেক মজা হতো তাই না? তখন রূপ বলতে থাকে, অবশ্যই অবশ্যই তো সৃঞ্জয়ীকে আনতেই হতো, কিন্তু কিন্তু সৃঞ্জয়ীটা না কিছুতেই বুঝতে চায় না, এজন্যই তো আনতে পারলাম না। আর এরপরে এরপরে দেখা যায় রীতের মা রীতকে ডাকতে থাকলে রীত এসে পড়ে। তখন রীতের মা বলতে থাকে, দেখ তো বাবা বিদ্যাকে কেমন লাগছে। এরপরে এরপরে রীত বিদ্যার দিকে তাকিয়ে থাকলে তখন রীতের মা বলতে থাকে, ছেলে দেখছি আবার নজরই ফেরাতে পারছে না, হয়েছে অনেক দেখেছো আর দেখতে হবে না। এরপরে দেখা যায় রীত বলতে থাকে, হ্যাঁ মা অনেক দেখেছি আর দেখতে হবে না তো। তখন তখন রূপ বলতে থাকে, বৌদি আমরা এখন আমাদের কাজ তো শেষ হয়ে গেছে, আমরা না হয় বাড়ি ফিরে যাই, ওরা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করুক। তখন তখন রীতের মা বিদ্যার কাছে গিয়ে বলতে থাকে, শোনো মা আজকে তোমাদের ফুলসজ্জা, তাই বলছি রাগারাগি সবকিছু মিটিয়ে আমার ছেলেটাকে কাছে টেনে নিও। আজকে কিন্তু তোমাদের ফুলসজ্জা, এটা মাথায় রেখো। এই যে দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে একবারই আসে, আর এই দিনটা নিয়ে প্রত্যেকটা মেয়ে অনেক স্বপ্ন দেখে। তাই তোমাকে আমি শাশুড়ি হয়ে বলছি, কখন আমার ছেলেটার থেকে দূরে যেও না, আমার ছেলেকে নিজের কাছে রেখে দিও। যদি কোনো বিপদ হয় আমার ছেলের হাতটা আঁকড়ে ধরে থেকো, কখনো আমার ছেলের হাতটা ছেড়ো না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। জানো আমার ছেলেটা আমাকে বলে যে তুমি নাকি ওর গল্পের নায়িকা, তাই আমি চাই যে তুমি যেন ওর গল্পের নায়িকা হয়েই থেকে যাও, কখনো কখনো তুমি ওকে ওর হাতটা ছেড়ো না। তখন তখন বিদ্যা বলতে থাকে, ঠিক আছে। এরপরে এরপরে রীতের মা বিদ্যা ও রীতকে একসঙ্গে করে দিয়ে চলে যেতে যাবে, ঠিক তখনই রীত বলতে থাকে, বিদ্যা প্রণাম করো। এরপরে এরপরে দেখা যায় রীতের মাকে দাঁড়াতে বললে তখন বিদ্যা গিয়ে হাত জোড় করে নমস্কার করতে থাকে। এটা দেখে রীত বারবার ইশারা করতে থাকে আর বলতে থাকে, বিদ্যা বুঝতে পারছো না, প্রণাম করতে বলছি তো প্রণাম করো। তো এটাই তো ভদ্রতা তাই না? তখন দেখা যায় প্রণাম প্রণাম করলে তখন রূপসও রীতের মা চলে যায়। তখন রীত বলতে থাকে, তোমাকে আমি প্রণাম করতে বললে তুমি দাঁত ছিটকাচ্ছিলে কেন? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, এটা তো আমার রিয়েল শাশুড়ি মা নয় না, তাই তার জন্যই তো প্রণাম করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি আমাকে দিয়ে প্রণাম করালেন কেন? তখন তখন রীত বলতে থাকে, রিয়েল শাশুড়ি মা না তো কি, আমি তো তোমাকে রিয়েল সিঁদুরই পরিয়েছি, আমি তো জানি তুমি আমার রিয়েল ওয়াইফ। তখন তখন বিদ্যা বলতে থাকে, আপনি এসব কি বলছেন? আপনি কিন্তু আমার থেকে সেরকম কিছু আশা করবেন না, বুঝতে পেরেছেন? তখন তখন হৃদ বিদ্যার কাছে আসতে চায় আর বলতে থাকে, কিছুতেই ছাড়বো না বিদ্যা, আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তোমার কাছে আসতে। তখন বিদ্যা বলতে থাকে, এরকম কাজ ভুলেও করবেন না, আমি কিন্তু এটা সহ্য করব না। আমি আমি আপনার কাছে যেতে পারবো না, আমার আমার স্টুডেন্টরা ছাড়া আমার জীবনে আর কেউ নেই, আমি আমার কলেজ স্টুডেন্ট এদেরকে নিয়েই ভাবি, আমি কখনো সংসার জীবন নিয়ে ভাবি না। তখন হৃদ বলতে থাকে, কেন ভাবো না? ভাবতে হবে তো, আমাকে নিয়ে ভাবতে হবে। তখন তখন বিদ্যা বলতে থাকে, পারবো না পারবো না ভাবতে, আপনি অনেক অসভ্য, অসভ্যের মতো কথা বলেন। তখন তখন হৃদ বলতে থাকে, কেন কি অসভ্যতম করলাম? নিজের বউয়ের সঙ্গেই তো ভালোবাসা কুশল বিনিময় করছি, তার বেশি তো আর কিছু করিনি। অন্য কোনো মেয়ের কাছে গিয়েছি নাকি যেটার জন্য অসভ্য বলছো? তখন বিদ্যা বলতে থাকে, আপনার মুখে কিছু আটকায় না। ঠিক তখনই ফোন এলে তখন বিদ্যা ফোনটা রিসিভ করলেই রাজদীপ চ্যাটার্জি ওপাশ থেকে বলতে থাকে, বিদ্যা এই যে তুমি তো দেখছি আমার ছেলেকে নিয়ে ফুলশয্যায় ব্যস্ত, এদিকে কিন্তু নিপুণকে মেরে দেওয়া হবে, নিপুণকে আজকে মেরে দেব আর তোমাকে ফাঁসিয়ে দেব, এর জন্য বলবো যে তোমার গুলিতেই নিপুণ মরেছে, এর কথাটা যেন মাথায় থাকে। এবার এবার তুমি নিজেকে বাঁচিয়ে নাও, হয় তোমার আমার ছেলেকে নিয়ে ফুলশয্যা আর তা না হলে তোমার কলেজ, দুটোর মধ্যে একটা বাঁচতে হবে। এখন তোমার কাছে দুইটা অপশন, এখন তুমি কোনটা বেছে নেবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তখন তখন বিদ্যা বলতে থাকে, এসব আপনি কি বলছেন? এসব বলছেন কেন আপনি? এসব বলার মানেটা কি? আমি তো বুঝতে পারছি না এসবের মানেটা কি, আপনি কি বোঝাতে চাচ্ছেন? তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, কি বোঝাতে চাচ্ছি এটা তুমি খুব ভালো করেই জানো। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনি এমন কোনো কাজ করবেন না যাতে কারো কোনো ক্ষতি হয়, আপনাকে আমি বারবার বলছি নিপুণের আপনি কোনো ক্ষতি করবেন না, নিপুণের যদি কিছু হয়েছে তবে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। এই বলেই ফোন কেটে দিয়ে বিদ্যা হন্তদন্ত হয়ে গেলে তখন হৃদ বলতে থাকে, কি হয়েছে বিদ্যা, এরকম করছো কেন? তখন তখন বিদ্যা বলতে থাকে,
আমাকে বেরোতে হবে, আমাকে এখান থেকে বেরোতে হবে। এই বলে বিদ্যা চলে গেলে তখন ঋতু সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় এদিকে শ্রাবণ হসপিটালে এসে নার্সকে বলতে থাকে নিপুণ মল্লিকের কেবিনটা কোথায়? তখন নার্স বলতে না চাইলে নার্সকে রিভলভার দেখিয়ে বলতে থাকে একদম শুট করে দেব। যা জিজ্ঞেস করছি তাই বলো। তখন নার্স বলতে থাকে ৮ নাম্বার কেবিনে নিপুণ মল্লিক আছে। ওখানে গিয়ে ওনাকে পেয়ে যাবেন। এরপরে দেখা যায় নিপুণকে আইসিইউতে রাখা হয়েছে। এরপরে শ্রাবণ সেখানে আসে আর ভেতরে ঢোকার জন্য প্রবেশ করার জন্য সবাইকে বলতে থাকে যে চল সবাই মিলে গিয়ে ওকে শেষ করে দিই। এরপরে যখনই ভিতরে যাবে তখন সামনে এসে দাঁড়ায় বিদ্যা সামনে দাঁড়িয়ে বলতে থাকে শ্রাবণ, তোর এত বড় সাহস, তুই নিপুণকে মারতে এসেছিস? এই বলে শ্রাবণকে একটা জোরসে থাপ্পড় মারে। তখন শ্রাবণ রেগে গিয়ে বলতে থাকে এই বিদ্যা, এখানে কিন্তু শেষ করে দেব। তুই কাকে থাপ্পড় মারছিস? এখানে এখানে তুই কি মারপিট করতে এসেছিস? ঠিক তখনই রিত এসে বলতে থাকে শ্রাবণ একদম মুখ সামলে কথা বলবে, ও আমার ওয়াইফ। এরপরে বিদ্যাকে বলতে থাকে বিদ্যা, আমি কিন্তু তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে এখানে এসেছি। আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব, তুমি কখনো আমাকে ফিরিয়ে দিও না।